আজকে একটা গল্প পড়ছি। গল্পটির নাম পুরো বাড়িতে রাত্রির বেলায়। গল্পটি লিখেছেন আলোক কৃষ্ণ চক্রবর্তী। গল্পটি শুরু করছি। গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিও লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। শুরু করছি গল্প পুরো বাড়িতে রাত্রির বেলায়। সেবার দীঘায় এক অদ্ভুত ঘটনা ঘটল। সেদিনের সেই ঘটনার কথা মনে পড়লে আজও চমকে উঠি। ভয়ে আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। বাপরে বাপ, সে কি সাংঘাতিক দৃশ্য! ওরকম ভয়ঙ্কর দৃশ্য দেখলে শ্মশানের তান্ত্রিক ও সাধারণতার তাড়না ভুলে অজ্ঞান হয়ে পড়বে। অনেক দিনের আগের ঘটনা। এটা আমাদের সাহিত্য জীবনের গোড়ার দিকের কথা। বাইরে কোনো সাহিত্য অনুষ্ঠানে যাওয়ার নাম শুনলেই এক কথায় রাজি হয়ে যেতাম, আনন্দে আত্মহারা হয়ে পড়তাম। এমনই এক সাহিত্যের অনুষ্ঠানে যাওয়ার অভিজ্ঞতা। হঠাৎই একদিন জানা তিনেক ভদ্রলোক আমার বাড়িতে এসে জানালেন তারা দীঘায় কবিতা পাঠের আয়োজন করছেন। কলকাতা থেকে কয়েকজন কবি যাবেন। আমি গেলে তারা খুশি হবেন। আমি তো এক পায়ে খাড়া, সঙ্গে সঙ্গে সম্মতি জানালাম। তবু জিজ্ঞাসা করলাম কে কে যাচ্ছেন। তারা কবিদের নাম বললেন। দেখলাম সবাই আমার পরিচিত এবং অনুজ, প্রতিম, দু একজন আবার খুবই কাছের। যাওয়ার আগে ফোনে সবার সঙ্গে যোগাযোগ হলো। ঠিক হলো ধর্মতলা থেকে আমরা সবাই দীঘার বাসে রওনা দেব। হলামও তাই। দীঘা পৌঁছে দেখি ঠিক সময় মতো নির্দিষ্ট জায়গায় উদ্যোক্তাদের একজন আমাদের জন্য অপেক্ষা করছেন। ঠিক তাদের সঙ্গে আমার হোটেলের দিকে পা বাড়ালাম। হোটেলে ঢুকে আমরা পরস্পরের মুখে চাওয়াচাওয়ি করলাম। হোটেল খুব ভালো নয়, বিছানা টিছানা নোংরা, বাথরুম তথাপিবাচ। শ্যামল আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কি করবেন আপনারা। আমি বললাম অন্য হোটেল দেখা যাক, এটা আমার কাছে একদমই পছন্দ না। আশিস বলল একটা রাতের মামলা, ছেড়ে দিন না, একটু কষ্ট করেই থাকা যাক। সরোজা আশিসের কথায় কিছুটা সায় দিয়ে বলল বেলা পড়ে গেছে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, শেষ পর্যন্ত সমুদ্রের ধারেই যাওয়া হয়তো হবে না। শ্যামল বলল তাই বলে এরকম একটা বাজে হোটেলে থাকতে হবে নাকি? ঠিক কথা। আমি বললাম আমার পক্ষে এই হোটেলে থাকা কিছুতেই সম্ভব নয়। শ্যামল বলল আর দু একটি হোটেল দেখান না, কত ভালো ভালো হোটেল আছে দীঘাতে, চলুন না দেখাই যাক। চলুন বলে ভদ্রলোক আমাদের নিয়ে হোটেলের থেকে বেরিয়ে এলেন। যেতে যেতে হঠাৎ অরুণ বলল নিউ দীঘার আশেপাশে বিশাল একটা বাড়ি আছে না মাখনবাবু? অনেকে ওটাকে রাজবাড়ি বলে। মাখনবাবু কমিটির লোক, এ অঞ্চলেই থাকেন, এখানকার সবকিছু তার নখদর্পণে। তিনি বললেন ঠিকই বলেছেন, তবে সেটা এখানকার অনেকটা পোড়ো বাড়ির মতন। অরুণ বলল পোড়ো বাড়ির মতন হলেও শুনেছি ভেতরটা নাকি বেশ ভালোই আছে, দারুণ সাজানো। তা আছে, মাখনবাবু বললেন, তবে এখানে আর কেউ সেখানে যায় না, তবে এখন আর কেউ সেখানে যায় না। তাতে কি হয়েছে? আমি বললাম চলুন না দেখাই যাক না একবার। মাখনবাবু কেমন যেন আমতা আমতা করে করতে লাগলেন। বললেন ওখানে গিয়ে কিছু লাভ হবে না, অযথা সময় নষ্ট হবে। শ্যামল বলল সময় নষ্ট হয় হোক, চলুন তো আপনি ওখানে। হাজার হোক রাজবাড়ি বলে কথা, এত কথার পরেও আমাদের ওখানে নিয়ে যেতে মাখনবাবুর আপত্তি। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, শুনেছি ওই বাড়িটার নামে গেস্ট হাউস এই, এবং ওর ঘর ভাড়াও বেশি। এবার আমার মনে এই জন্যই হয়তো মাখনবাবু আমাদের ওই বাড়িটা দেখাতে চাইছেন না। তাই আমি বললাম ওখানকার রুম চার্জ খুব বেশি হলে আমরা ফিরে আসব। মাখনবাবু একটু অসন্তুষ্ট হয়ে বললেন টাকা পয়সা বড় কথা নয়, আপনারা যত বড় হোটেলে থাকতে চান থাকবেন, সে ব্যবস্থা আমি করে দিচ্ছি, কিন্তু ওখানে যাবেন না। মাখনবাবুর কথায় আমরা সবাই অবাক। হঠাৎ অরুণ বলে উঠল আচ্ছা মাখনবাবু, ওখানে আপনি
আমাদের নিয়ে যেতে চাইছেন না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। শ্যামল জিজ্ঞাসা করলো। কারণটা জানতে পারি? জেনে কি লাভ, বললেন মাখনবাবু। চলুন, আপনাদের আমি বড় হোটেলে নিয়ে যাচ্ছি। আমি বললাম, বাড়িটা একবার দেখতে দোষ কি? মাখনবাবু আমার কথার জবাব না দিয়ে ওল্ড দীঘার দিকে হাঁটতে লাগলেন। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো আমাদের কাছে। একটা রহস্যের গন্ধ ভাসছে মাখনবাবু কথায়। সরোজ এতক্ষণ চুপ করেই ছিল। এই প্রথম সে কথা বলল। মাখনবাবু বাড়িটা একবার দেখানোর জন্য দেখান না আমাদের। মাখনবাবু কথাটা শুনেও শুনলেন না। তাই অরুণ বলল, আমাদের অনুরোধটা রাখবেন না মাখনবাবু? হাজার হোক আমরা আপনাদের অতিথি বলেই আপনাদের ওখানে নিয়ে যেতে চাই না। দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না। সরোজ বলল, এতে ভুল বোঝাবুঝির কি আছে? আপনারা আমাদের নিয়ে এসছেন, যেখানে রাখবেন সেখানেই থাকবো। তবে বাড়িটা আমাদের দেখার ইচ্ছা ছিল, সেই জন্যেই আপনাকে এত অনুরোধ। বিশেষ কোনো কারণ না থাকলে আপনাদের অনুরোধ রাখবো না। মাখনবাবু মনে কিছু করবেন না। আশিস বলল, তখন থেকে আপনি শুধু একটা কারণের কথা বলছেন, তা কারণটা কি খুলে বলছেন না কেন? তাহলে আমরা বুঝতে পারি। তখন মাখনবাবু বললেন, মারাত্মক কিছু আছে বলেই মারাত্মক কিছু আছে বলেই তো বলছি। অরুণ বললেন, বলো। এত রহস্য জালের সৃষ্টি না করে ব্যাপারটা খুলেই বলুন না, তাহলে তো সব ল্যাটা চুকে যায়। তবে শুনুন। মাখনবাবু বেশ গম্ভীর হয়ে বললেন, ওই বাড়িতে ভূত আছে। মাখনবাবুর কথা শুনে সরোজ, আশিস আর আমি হো হো করে হেসে উঠলাম। অরুণ নির্বিকার, শ্যামল গম্ভীর হলো। সরোজ বলল, ভূত বলে কিছু আছে নাকি? আশিস বলল, এ যুগে ভূত আছে বলে লোকে পাগল বলবে। আমি বললাম, এটা বিজ্ঞানের যুগ, বিজ্ঞানে ভূত টুত মানে না। হঠাৎ শ্যামল বলে উঠল, বিজ্ঞান তো অনেক কিছুই মানে না, তাই বলে কি সেই জিনিসের অস্তিত্ব নেই? আমি কিন্তু ভূত আছে বলে মানি, তবুও বাড়িটা দেখতে চাই। অরুণ বলল, ভূত থাকলেই বা আমাদের কি, না থাকলেই বা কি? ভূত ভূতের মতন থাকবে, আমরা আমাদের মতন থাকবো। চলুন মাখনবাবু, ওই বাড়িতেই চলুন। মাখনবাবু আর কথা বাড়ালেন না। অনিচ্ছা সত্ত্বেও তিনি আমাদের নিয়ে সেই পোড়া বাড়িতে এলেন। বাড়িতে ঢোকার সময় অবশ্য আমাদের সকলেরই একটু গা ছমছম করছিল, কিন্তু ভেতরে ঢুকে আমাদের ভয়টাই কেটে গেল। ঘরগুলো দারুণ সাজানো। আমরা ওই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। এবার প্রশ্ন হলো, কে কোথায় কিভাবে থাকবে? কারণ আমাদের দেওয়া হলো মোট দুখানা ঘর। একখানা ঘরে খুব বড়, আর একখানা মাঝারি গোছের। বড় ঘরে রয়েছে ডবল বেড, দুখানা খাট। অন্য ঘরে আছে একখানা খাট। প্রথমেই শ্যামল বলল, বড় ঘরে 4 জন থাকা যাবে, ছোট ঘরে থাকতে হবে একজনকে। তা আমি কিন্তু ওই ছোট ঘরে থাকবো না। অরুণ বলল, সে তো আগেই বুঝেছি, তুমি যখন ভূতের অস্তিত্ব মানো, তখন তুমি একা একা ঘরে থাকবে কি করে? তা আপনি থাকুন না অরুণদা, শ্যামল বলল। তবে আপনি সাহসের প্রমাণ পাওয়া যাবে, দরকার হলে থাকতে হবে বই কি। হঠাৎ আশিস বলল, কে কোথায় শোবে সেটা পরে ভাবা যাবে, আগে একটু চা খাওয়া দরকার। মাখনবাবু বলল, এখানে চা খাবার টাবার কিছুই পাওয়া যাবে না, বাইরে থেকে খেয়ে আসতে হবে। তাই ভেবে দেখুন এখানে থাকবেন কি না। সরোজ বলল, এখানেই থাকবো। চলুন বাইরে থেকে চাটা খেয়ে আসা যাক। যেতে যেতে মাখনবাবু আবার বললেন, দেখতেই তো পাচ্ছেন এখানে থাকার অসুবিধা অনেক। থাকো, অসুবিধা। অরুণ বলল, আমরা এখানেই থাকবো। চাটা খেয়ে গেস্ট হাউসে ফিরে বড় ঘরে বসে আমরা আড্ডা দিতে লাগলাম। মাখনবাবু বললেন, আমি রাত 9টায় এসে আপনাদের খাওয়াতে নিয়ে যাব। মাখনবাবু চলে যেতেই সরোজ বলল, সত্যি কিন্তু বাড়িটা কেমন যেন একটা ভূতের ভাব। আমি কিন্তু একা ওই ঘরে শোবো না। সঙ্গে সঙ্গে আশিসও বলল, একা একা আমিও শোবো না। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে কে শোবে? আপনি একসঙ্গে আগে সবাই বলে উঠল। আমি কেন? শ্যামল বলল, আপনি আমাদের
সবার চেয়ে বয়সে বড়, তার উপরে আবার ব্রাহ্মণ, আপনার কাছে ভূত টুত ঘেঁষতে পারবে না। আমি বললাম, ঠিক হ্যায়, जो होगा দেখা जाएगा। মাখনবাবুর সঙ্গে ডিনার শেষ করে আমরা গেস্ট হাউসে ফিরলাম। অনেকক্ষণ ডাকাডাকির পর দারোয়ান এসে গেট খুলল। তার চোখে মুখের ভাব দেখে আমরা রীতিমতো ঘাবড়ে গেলাম। ওকেই তো ভূত বলে মনে হচ্ছে। হঠাৎ অরুণ জিজ্ঞাসা করলো, এতক্ষণ তো তোমাকে দেখিনি, আগের দারোয়ান কোথায় গেল? ভেতরে আছে। আর কোনো কথা না বলে আমরা সোজা উপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে। ওঠার সময় ফিস ফিস করে আশিস বলল, এই বেটাই ভয় টয় দেখিয়ে দেখায় না তো অলোকদা? কে জানে, দেখাই যাক। দোতলায় উঠে বড় ঘরে ঢুকে মিনিট 10 আমরা আড্ডা দিলাম। একটা ছোট ঘরে তারপর আমি একা ছোট ঘরটাতে শুতে এলাম। নাইট বাল্ব জ্বালিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। পাশাপাশি ঘর, দরজা খোলাই রাখলাম। কিছুক্ষণের মধ্যে অরুণের চিৎকার, ধর্মার করে উঠে পড়ল। বাসের ঘরে গেলাম, গিয়ে দেখি অরুণ হাঁপাচ্ছে। শ্যামল, আশিস, সরোজ ওর পাশে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে অরুণ? অরুণ বলল, ওই দারোয়ানটার মতন দেখতে লোকে আমার গলার কাছে 2 হাত নিয়ে টিপে ধরতে আসছে, তাই দেখে আমি চিৎকার করে উঠেছি। সরোজ বলল, ডাল মে কালা হ্যায়, ভূত টুত নয়, অন্য ব্যাপার। আমি বললাম, চলো তো সবাই দারোয়ানের ঘরে যাওয়া যাক। নিচে নেমে দারোয়ানের ঘরের সামনে আসতে না আসতেই তার নাসিকা গর্জনের প্রচণ্ড শব্দ শুনে বুঝলাম সে গভীর ঘুমে আচ্ছন্ন। তবুও তাকে ঘুমের থেকে ডেকে তুললাম। সে 2 চোখ রগড়াতে রগড়াতে আমাদের সামনে এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আসল ব্যাপারটা চেপে আমি বললাম, বাড়ির মধ্যে একটা বিরাট আওয়াজ হলো, তাই নিচে ছুটে এলাম। কেন, তুমি শুনতে পাওনি? না তো। আর কথা না বাড়িয়ে আমরা সবাই উপরে উঠে এলাম। শ্যামল বলল, কি মনে হচ্ছে অলোকদা? কিছু একটা গোলমাল তো মনে হচ্ছে। এখন শুয়ে পড়া যাক। আমি আমার ঘরে ফিরে এসে শুয়ে পড়লাম। আধ ঘন্টা হয়েছে কি হয়নি, হঠাৎ শ্যামলের দাদা বলে চিৎকার। ছুটে গিয়ে দেখি শ্যামল দরদর করে ঘামছে। সবাই উঠে ওর কাছে এসেছে। শ্যামল আমার দিকে তাকিয়ে বলল, দাদা। শ্যামল বেশিরভাগ সময় আমাকে দাদা বলে ডাকে, কখনো সখনো অলোকদা বলে। আপনারা তো বিশ্বাস করতে চান না। শ্যামলের কথা শেষ হওয়ার আগেই আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলো না? সে এক ভয়ঙ্কর দৃশ্য। ভয় কাঁপতে কাঁপতে শ্যামল বলল, ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ বাথরুম থেকে জল পড়ার শব্দ, ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি বাথরুমের দরজার সামনে বিভৎস চেহারার এক মহিলা দাঁড়িয়ে আছে, হাতে তার ভোজালি। আমার দিকে কটমট করছে, তাকাচ্ছে সে। চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। প্রথমে অরুণ, তারপর শ্যামল। এবার কার পালা কি জানে। এখন মনে হচ্ছে মাখনবাবুর কথা শুনলেই ভালো হতো। পোড়ো বাড়িতে আর কোনোদিন থাকবো না। আমি বললাম, সব ঘরে আলো জ্বালানো যাক, থাক, রাতটা জেগেই কাটানো যাক। সরোজ বলল, তবে কি শোবো না? শোবো না কেন? আমরা বললাম, শোবো, তবে ঘুমাবো না। ওরা যে যার বিছানায় শুয়ে পড়লো। আমিও আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি আপনি ঘরের আলো নিভে গেল। হঠাৎ পর্দাগুলো খুব জোরে জোরে উঠতে লাগলো। চুপচাপ শুয়ে শুয়ে আধবেলা চোখে আমি সবই লক্ষ্য করছি। পট করে বাথরুমের দরজাটা খুলে গেল। বাথরুমের মধ্যে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পাচ্ছি। চারিদিক নিস্তব্ধ। পুরুষ ও নারী কণ্ঠের আওয়াজও ভেসে আসছে বাথরুম থেকে। অন্ধকারটা যেন আমার বুকের উপরে চেপে বসেছে। বাথরুমের আলো জ্বলে উঠল। বাথরুমের দরজা দিয়ে সেই আলো কিছুটা ঘরে ছড়িয়ে পড়ল। দরজার দিকে চোখ পড়তেই দেখি একটা যুবক একজন যুবতীর চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরে ঢুকলো। তারপর কোমর থেকে রিভলভার বের করে মেয়েটির মাথায় গুলি করলো। সঙ্গে সঙ্গে আমি খুন খুন বলে চেঁচিয়ে উঠলাম। ওরা 4 জন পাশের ঘর থেকে এসে ছুটে এসে আমায় জিজ্ঞাসা করলো, কে কোথায় খুন হলো, কে করলো। সমস্ত ব্যাপারটা ওদের খুলে বললাম। শ্যামল বলল, অনেক হয়েছে, আর না। এবার আমরা সবাই এক ঘরে থেকে রাতটা কোনো ক্রমে কাটিয়ে দিই। অরুণ বলল, তাই ভালো।
আশিস বলল, কবিতা পাঠ যে কেমন হবে তা বুঝতে পারছি। সরোজ বলল, আর বুঝে দরকার নেই, জীবনে কোনোদিন আর পোড়া বাড়িতে থাকবো না। দেশ শিক্ষা হলো এবার, আড্ডা মেরে রাতটা আমরা কাটিয়ে দেবো। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি ভালো লাগে দয়া করে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।